হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জিকে প্র্যাকটিস সেটের ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি। এবং আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, সেটা ক্লার্কশিপ হোক, ফুড এসআই হোক, মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিপি কনস্টেবল এসআই হোক, কলকাতা পুলিশ কনস্টেবল এসআই হোক, লেডি কনস্টেবল পরীক্ষা হোক, জেল ওয়ার্ডার হোক, সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে প্র্যাকটিস সেটগুলো ইম্পর্টেন্ট। কেননা জিকেই হয়, সমস্ত পরীক্ষাতেই সিলেবাসে থাকে। এবং এই জিকে এই প্রশ্ন এই পরীক্ষায় আসবে এবং ওই জিকে ওই পরীক্ষায় আসবে, এরকম তো হয় না। তো প্রত্যেকে যা যা প্রস্তুতি নিচ্ছ, যে পরীক্ষার, প্রত্যেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো। প্রত্যেকদিন সকাল 7টায় পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। প্রত্যেকদিন 40টি করে গুরুত্বপূর্ণ বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর করানো হবে এবং প্রশ্নগুলো থাকছে মডারেট টু হাই লেভেল। 3 নম্বর প্র্যাকটিস সেট করবো, তার আগে আমাদের সিআরপি একাডেমিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। আমি গত 2টো ক্লাসের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমাদের যে গোটা বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে, প্রথম বিশ্ব নেতা হিসাবে ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলো নিচের কোন বিশ্ব নেতা? এবং গোটা বিশ্বের মধ্য থেকে তিনিই সব থেকে বেশি জনপ্রিয় এবং ইউটিউবে 2 কোটি সাবস্ক্রাইবার অর্জন করলেন। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নম্বর প্রশ্ন, মাই ভারত ক্যাম্পেন লঞ্চ করলেন নিচের কোন মন্ত্রী? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অনুরাগ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, দেখো, কোন সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে ইসরো? উত্তর তো করেই দেওয়া রয়েছে, নিচে উত্তর বলে লেখাই রয়েছে, আমি উত্তরটা ডিলিট করতে ভুলে গিয়েছি। তো সঠিক উত্তর অপশন এ, 2035 সালের মধ্যে ভারত নিজেদের একটা স্পেস স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতীয় কর্মী এবং শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে মাইগ্রেশনে সাহায্য করার জন্য প্রজেক্ট প্রয়াস লঞ্চ করলো নিচের কোন সংস্থা? 4টি অপশন দেখো, IOM, WHO, ওয়ার্ল্ড ব্যাংক নাকি ADB? সঠিক উত্তর হবে অপশন এ, IOM। IOM এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে, দেখে নাও, ইন্টার ন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে টাইটান ব্যাচ এবং আপকামিং WBPSC ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সংকল্প ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে দুটো পরীক্ষারই একদম সিলেবাস প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং সেই থিওরির উপর বেস করে MCQ ক্লাস করানো হচ্ছে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে, তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং পরীক্ষার সঠিক স্ট্র্যাটেজি, সঠিক স্টাডি মেটেরিয়াল, সঠিক গাইডেন্সের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে। এছাড়া 9647553612 নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শাসক কে ছিলেন যারা রাজাদের জন্য স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন? অর্থাৎ নিচের কোন শাসকরা স্বর্ণ মুদ্রা প্রথম ভারতবর্ষে মানে জারি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দো গ্রিক রাজা। ইন্দো গ্রিক রাজা অ্যাকচুয়ালি কারা? কুষাণ বংশের রাজারা। এবং যদি বলে যে কোন রাজা এটা জারি করেছিলেন, তাহলে বলতে হবে ভীম কোদফিসেস। ভীম কোদফিসেস, বা এর আরেকটা নাম রয়েছে
কদ ফিসেস টু, দ্বিতীয় কদফিসেস বা ভীম কদফিসেস ভারতবর্ষে প্রথম এই স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। তো কিছু গুরুত্বপূর্ণ নোটস এবং তথ্য আমি এরকম লিখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং অলরেডি কিছু লেখা রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এক্সট্রা নোটসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং এগুলোকে বাদ দেবে না, পড়বে ভালো করে মন দিয়ে। এই এক্সট্রা নোটস থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, জাওয়ার খনি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান। দেখো ডিটেলসে, জাওয়ার খনি রাজস্থানের উদয়পুর জেলায় অবস্থিত। এটি বিশ্বের প্রাচীনতম দস্তা খনিগুলির মধ্যে একটি। দস্তা মিন্স কি? জিঙ্ক। এবং এটিকে জাতীয় ভূতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে বর্তমানে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, চুতক জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত রয়েছে? বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে কোন কোন নদীর উপর, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, এবং আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক এই সেটগুলোতে দেওয়ার, এবং প্রত্যেকদিন ফলো করতে থাকো। আশা করছি প্রত্যেকটা টপিক আমি কভার করে দিতে পারবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশনটি জম্মু এবং কাশ্মীর। জম্মু এবং কাশ্মীরে চুতক জলপ্রপাতটি, জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষে জলবিদ্যুৎ কেন্দ্র কোন কোন নদীর উপর এবং কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর, গুজরাটে অবস্থিত। রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্দ নদীর উপর, উত্তরপ্রদেশে অবস্থিত। তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর, উত্তরাখণ্ডে অবস্থিত। রংট জলবিদ্যুৎ কেন্দ্র সিপ্তি নদীর উপর, হিমাচল প্রদেশে অবস্থিত। সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র সরাবতী নদীর উপর, কর্ণাটকে অবস্থিত। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপর, উড়িষ্যাতে অবস্থিত। ইদ্দুকি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার নদীর উপর, কেরলে অবস্থিত। শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী নদীর উপর, কর্ণাটকে অবস্থিত। এবং কপিলী জলবিদ্যুৎ কেন্দ্র উমং নদীর উপর, অসমে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ধূপগড়। দেখো কিছু গুরুত্বপূর্ণ পর্বত, সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা দেখে নেব। দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, বহুবার পরীক্ষাতে এসেছে। উচ্চতা 2637 মিটার। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, সর্বোচ্চ উচ্চতা 2695। এবং এই আনাইমালাই পর্বতটাই পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত। তো পশ্চিমঘাট পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, উচ্চতা 2695 মিটার। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দেখো জিন্দা গাড়া, 1690 মিটার। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গরু শিখর, 1722 মিটার। এবং সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, 1352 মিটার। এছাড়া দেখো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, 1057 মিটার। মিসমি পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম, 4579 মিটার। এবং বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কালামুর শৃঙ্গ, তার অপর একটা নাম রয়েছে সদ্ভাবনা শিখর, 752 মিটার উচ্চতা রয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, একজন গভর্নরকে অফিস থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি ড্যাশের কাছ থেকে পরামর্শ চান। যদি কোনো একটা রাজ্যের গভর্নরকে যদি তার পদ থেকে অপসারণ করতে চান রাষ্ট্রপতি, তাহলে নিচের কোন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, উপরের কেউ নয়। কেন কেউ নয়? রাষ্ট্রপতি গভর্নরকে নিজে কি করেন, অ্যাপয়েন্টমেন্ট দেন বা নিজে নিয়োগ করে থাকেন। লিখে দিই, রাষ্ট্রপতি নিজে গভর্নরকে নিয়োগ করেন। তো রাষ্ট্রপতি নিজে নিয়োগ করেন মানে নিজের ইচ্ছার ওপর ডিপেন্ড করে থাকে গভর্নর থাকবে কি থাকবে না। সেই ক্ষেত্রে কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবং এটা কত নম্বর আর্টিকেল অনুসারে হয়ে থাকে? 155।
এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ কিন্তু বিদেশিদের জন্য নয়? দেখো 4টি অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কি কোনটা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাবে, বিদেশিরা পাবে না? সঠিক উত্তর হবে অপশানে মত প্রকাশ এবং বাক স্বাধীনতা। এইগুলো এইটা অনলি ভারতীয়রা পাবে, বিদেশিরা নয়। বাকি যে 3টে অপশন রয়েছে, আইনের সামনে সমতা, জীবন এবং স্বাধীনতা সুরক্ষা, ঠিক আছে, এই দুটো কি ইন্ডিয়ান প্লাস ফরেন বোথ পাবে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, নিম্নলিখিত মৌলিক অধিকার শুধুমাত্র নাগরিকদের জন্য উপলব্ধ এবং বিদেশিদের জন্য নয়। সেগুলো কি কি? দেখো, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা, যেটা অনুচ্ছেদ 15-এ রয়েছে। এছাড়া দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা, অনুচ্ছেদ 16-এ। এই অনুচ্ছেদ 15 এবং 16 কি পাবে? শুধুমাত্র ভারতীয় নাগরিকরা পাবে, বিদেশিরা নয়। এর সাথে দেখো, যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে 6টি মৌলিক স্বাধীনতা, যেটি অনুচ্ছেদ 19-এ রয়েছে, এবং এই অনুচ্ছেদ 19-এর মধ্যেই এই বাক স্বাধীনতা যেটা আমরা দেখলাম, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 19, আর্টিকেল 19-এর আন্ডারেই রয়েছে। তো এই অনুচ্ছেদ 9-এরটাও শুধুমাত্র ভারতীয় নাগরিকরা পাবে, বিদেশিরা নয়। সাথে সংখ্যালঘুদের ভাষা, লিপি এবং সংস্কৃতি রক্ষা, ধারা 29, এবং সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনার অধিকার, ধারা 30। এইগুলোই শুধুমাত্র ভারতীয় নাগরিকরা পাবে, কিন্তু বিদেশিরা পাবে না। বাকি যেগুলো রয়েছে বোথ ভারতীয় নাগরিকরা পাচ্ছে, সাথে বিদেশিরাও পাবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মুদ্রানীতির উপকরণ? দেখো 4টে অপশন রয়েছে, ব্যাংক রেট পলিসি, রিজার্ভ রেশিও রিকোয়ারমেন্টস অপশন 3, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি অপশন 4, ওপেন মার্কেট অপারেশন। এই 4টের মধ্যে থেকে কোনটা সঠিক তোমাদের খুঁজে বের করতে হবে। নিচের কোডগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো মুদ্রানীতির উপকরণ এই 4টের মধ্য থেকে কোনগুলো? সঠিক উত্তর হবে অপশনটি 1, 2, 3, 4, অর্থাৎ সবগুলোই মুদ্রানীতির উপকরণ। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চাপ পরিমাপের একক নয়? 4টে একক রয়েছে, দেখো, বার, টর, পাস্কেল এবং সেক। তো কোনটা চাপের পরিমাপের একক নয়? এই প্রশ্নটা ইজি, তোমরা আশা করছি পারবে। এবং প্রশ্নপত্রের মান তোমরা বলেছিলে মডারেট টু হাই রাখতে, তো আমি সেই রকমই প্রশ্নপত্র নিয়ে আসার চেষ্টা করছি। ইজি প্রশ্ন তো অনেক প্র্যাকটিস করেছি, তোমরা সেটা নিজেরাও পারবে। তো একটু আমরা মডারেট টু হাই করবো, কেননা কোশ্চেন প্যাটার্ন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, তো সেই অনুযায়ী আমাদেরও একটু এগিয়ে থাকতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সেক। সেক চাপের একক নয়। সেক হচ্ছে কি, কিসের একক? সময়ের একক। দেখো ডিটেলসে, 1 বার সমান 10⁵ পাস্কাল, 1 বার সমান 760 টর, 1 বার সমান 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM। সেক হলো সময়ের ক্ষুদ্রতম ব্যবহারিক একক, এবং 1 সেক সমান 10⁻⁸ সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে সময়ের ক্ষুদ্রতম ব্যবহারিক একক সেটি কি? সেটা হয়ে যাবে সেক, ইংলিশে SHAKE। 13 নম্বর প্রশ্ন, 1 নটিক্যাল মাইল নিচের কোনটি সমান? ভিভিআই করবে। অপশন দেখে ভালো করে উত্তর করার চেষ্টা করো। 1 নটিক্যাল মাইল কিসের সমান? নটিক্যাল মাইল কিসে ব্যবহৃত হয়? সমুদ্রের মধ্যে দূরত্ব মাপার ক্ষেত্রে নটিক্যাল মাইল আমরা ব্যবহার করে থাকি, নদী বা সমুদ্রে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1.852 ইন্টু 1000 মিটার। এটার মানে কি? এটাকে ঘুরিয়ে লিখতে পারি, দেখো 1000 যদি গুণ করে দিই তাহলে এটা লিখতে পারি কি 1852 মিটার, বা ঘুরিয়ে আমরা লিখতে পারি 1.852 কিলোমিটার। এই তিনটেই সেম, তিনটে একই, ঠিক আছে। তাহলে 1 নটিক্যাল মাইল সমান 1.852 ইন্টু 1000 মিটার লিখতে পারি, বা 1852 শুধু মিটার লিখতে পারি, বা 1.852 কিলোমিটারও লিখতে পারি। দেখো ডিটেলসে, নটিক্যাল মাইল হলো দৈর্ঘ্যের একক, 1 নটিক্যাল মাইল সমান
1852 মিটার বা 1.852 কিলোমিটার। দেখো দৈর্ঘ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ এককগুলো দেখে নাও। 1 মাইল সমান 1.609 মিটার, ঠিক আছে, বা আর কি লিখতে পারি 1.609 কিলোমিটার বা 1609 মিটার, ঠিক আছে। তিন রকম ভাবে আমরা লিখতে পারি। নেক্সট দেখো এক আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, সেটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 মিটার। এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা ইউই বলতে এটা হচ্ছে সূর্য থেকে আলো আসতে যে সময়টা নেয় বা যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1.5 ইন্টু 10⁻10 মিটার। আর ওয়ান পারসেক সমান হচ্ছে 3.1 ইন্টু 10⁻16 মিটার। এটা হচ্ছে দূরত্বের সব থেকে দীর্ঘতম একক পারসেক। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটের সাধারণ নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এর সংকেত কি? দেখো সি এ ক্যালসিয়াম, SO4 সালফেট, হেমি, হেমিকে আমরা লিখি হাফ, হাফ H2O, হাইড্রেট রয়েছে তো H2O। দেখো কিছু রাসায়নিক নাম, তাদের রাসায়নিক মানে সাধারণ নাম, রাসায়নিক নাম এবং সংকেত দেখে নেব। কলিচুন সেটি হলো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম Ca এবং OH2 হাইড্রক্সাইড। পরাচুন ক্যালসিয়াম অক্সাইড CaO। কাপড় কাচা সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। আর বেকিং পাউডার হচ্ছে খাবার সোডা, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই বাইয়ের জন্য শুধু একটা সোডিয়ামের জায়গায় H2 আছে, তার মানে NaHCO3। নেক্সট দেখো কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, খুবই গুরুত্বপূর্ণ। CaOClCl সংকেত ওলিয়াম হয়ে যাবে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, যার সংকেত H2S2O7। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। নিচের কোন রাসায়নিক পদার্থটি চীনা তুষার নামে পরিচিত রয়েছে? চীনা তুষার মানে হচ্ছে চায়না স্নো। সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের সংকেত কি? KNO3। এবং এই পটাশিয়াম নাইট্রেটের প্রধান ব্যবহার কোথায় কোথায় হয়? স্থির, রকেট প্রোপালেন্ট এবং আতশবাজি। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। স্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য নিচের কোন ভিটামিনের প্রয়োজন হয়ে থাকে? আচ্ছা এখানে অপশনগুলো একটু বাংলাতে হয়ে গেছে ABCD, সে যাই হোক অপশন নিয়ে প্রয়োজন নেই, আমাদের উত্তর নিয়ে প্রয়োজন। সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন কে। ভিটামিন কে স্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজন হয়ে থাকে। দেখো বিভিন্ন ভিটামিন এবং খনিজ অভাবজনিত রোগ দেখে নেব। ভিটামিন এর অভাবে রাতকানা, ফিনোডার্মা, কেরাটোম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বির অভাবে বেরিবেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B2 অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B3 অভাবে পেলেগ্রা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন B7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্ট্রিস রোগটি দেখতে পাওয়া যায়। এছাড়া ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন ডির অভাবে রিকেট দেখতে পাওয়া যায় শিশুদের মধ্যে এবং অস্টিওম্যালেসিয়া দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বংশগত রোগ নয়? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, লিউকিমিয়া। লিউকিমিয়া বংশগত রোগ নয়, বাদ বাকি এই তিনটি সবগুলোই কি বংশগত। লিউকিমিয়া কি? লিউকিমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কিসের জন্য হয়? মানুষের শরীরে যদি শ্বেত রক্ত কণিকা
অনেক বেড়ে যায়, ঠিক আছে, তখন এই লিউকেমিয়া রোগটি হয়ে থাকে। অর্থাৎ স্বাভাবিকের থেকে যদি শ্বেত রক্তকণিকা অনেক পরিমাণে বেড়ে যায় তখন লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। 1398 সালে তৈমুর ভারত আক্রমণ করলে দিল্লি সালতানাতের সুলতান কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের ইতিহাস খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তো মাস্ট প্রশ্ন থাকে মুঘল সাম্রাজ্য থেকে। সঠিক উত্তর হবে অপশানে মোহাম্মদ শাহ তুগলকের আমলে 1398 সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। 19 নম্বর প্রশ্ন। নিচের কাকে দাক্ষিণাত্য অঞ্চলে গেরিলা যুদ্ধের পথপ্রদর্শক বলা হয়? এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম জন ভুল করবে এবং ম্যাক্সিমাম জন শিবাজি উত্তর করবে, কিন্তু শিবাজি উত্তর হবে না। প্রশ্ন কি বলেছে? পথপ্রদর্শক, অর্থাৎ গরিলা যুদ্ধ প্রথম কে নিয়ে আসে। শিবাজি গরিলা যুদ্ধে মাহির ছিলেন, কিন্তু পথপ্রদর্শক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, মালিক অম্বর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন। নিচের কোন ব্যক্তি মনমাউল বাহারাইন লিখেছেন? নিচের মনমাউল বাহারাইন কার লেখা? নিচের ব্যক্তিগুলোর মধ্য থেকে সঠিক উত্তর হবে অপশন সি, দারা সিকিউর লেখা। 21 নম্বর প্রশ্ন দেখো। ভাবর এবং খদর সমভূমি পাঞ্জাবের নিচের কোন জোড়া নামে পরিচিত? অর্থাৎ নর্মালি আমরা ভাবর এবং খদর নামে জেনে থাকি, তো এই দুটো নাম পাঞ্জাবে কোন স্পেশাল নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশানে ধায়া এবং বেট। ওকে, তো এখান থেকে দেখে নাও ভাবর বা ধায়া এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে হিমালয়ের পাদদেশে। আচ্ছা, নেক্সট দেখো খদর। খদর বা বেট এটা হচ্ছে নতুন পলি মৃত্তিকা। আর একটা রয়েছে সেটা হচ্ছে ভাঙর, সেটা হচ্ছে পুরাতন পলি মৃত্তিকা। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে নতুন পলি মৃত্তিকার নাম কি, তখন হয়ে যাবে খদর বা পাঞ্জাবে বেট। হিমালয়ের পাদদেশে কোন মাটি পাওয়া যায়? ভাবর, সেটা পাঞ্জাবে পরিচিত ধায় নামে, এবং পুরাতন পলি মৃত্তিকা সেটা কি নামে পরিচিত? ভাঙর নামে পরিচিত রয়েছে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। কিংড়ি বিংড়ি নীতিমানা নিচের কোনটি এক প্রকার? অর্থাৎ কিংড়ি বিংড়ি এবং নীতিমানা নিচের কোন ধরনের নাম? সঠিক উত্তর হবে অপশানে পাস। কিংড়ি বিংড়ি এবং নীতিমানা এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পাস, পর্বতের যে গিরিপথ হয় বা পাস হয় সেই পাস। 23 নম্বর প্রশ্ন দেখো। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান কোন আইনে করা হয়েছিল? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশানে 1373 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এবং এই যে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল সেইখানে স্যার এলিজা ইম্পি ছিলেন প্রথম প্রধান বিচারপতি। গুরুত্বপূর্ণ তথ্য। 24 নম্বর প্রশ্ন। নিম্ন আদালতকে তার এখতিয়ার অতিক্রম করতে বাধা দেওয়ার জন্য নিজের কোন রিট জারি করা হয়? চারটি রিট রয়েছে: ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস, প্রোহিবিশন এবং সার্টিউরি। সঠিক উত্তর হবে অপশন সি, প্রোহিবিশন। টোটাল রিট কটি? 5টি। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন। নিম্নের কোন প্রতিষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণের পর কাজ করতে পারেন? অর্থাৎ যদি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি অবসর গ্রহণ করেন তারপরে নিজের কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন? ভিভিআই করো।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা এই প্রশ্নের উত্তর সকলে ভুল করবে। উত্তর হবে অ্যাকচুয়ালি উপরের কোনোটি নয়। কেন কোনোটি নয়, দেখো ডিটেলসে। ভারতের সংবিধানের 124(7) অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করা কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো আদালতে বা কোনো কর্তৃপক্ষের সামনে আবেদন বা কাজ করতে পারবেন না। অর্থাৎ কোনো বিচারপতি যারা সুপ্রিম কোর্টে কাজ করেছেন বা দায়িত্ব পালন করেছেন তারা অবসর গ্রহণের পরে আর কোথাও কোনো রকম কাজ করতে পারবেন না। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশ ভিলাই ইস্পাত প্ল্যান্ট স্থাপনের জন্য সহযোগিতা করেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, রাশিয়া। 27, নিচের কোনটিকে ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট হিসাবেও গণ্য করা হয়? ভিভিআই করবেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আন্ডার এমপ্লয়মেন্ট। এটা হচ্ছে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, তামাশা হলো মিউজিক্যাল থিয়েটারের বিখ্যাত লোকরূপ। অর্থাৎ নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত মিউজিক্যাল থিয়েটারে উপস্থাপিত লোকরূপ হলো তামাশা নৃত্য? এটি একটি লোকনৃত্য। কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশনগুলো বাংলাতে হয়ে গেছে। সঠিক উত্তর হবে ঘ বা ডি, যা খুশি বলতে পারো, কিন্তু উত্তর হবে মহারাষ্ট্র। 29 নম্বর প্রশ্ন, কথাকলি নৃত্যশৈলীর অন্তর্গত নিচের কোনটি? অর্থাৎ কোন রাজ্যে কথাকলি নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন খ বা বি, কেরালা। কেরালাতে আর কি দেখতে পেয়ে থাকি? মোহিনী, মোহিনী আট্টম। তামিলনাড়ুতে ভারত নাট্যম। অন্ধ্রপ্রদেশে কুচি পুরী। 30 নম্বর প্রশ্ন, সিস্টেমা নেচারে বইটি কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বই। নিচের কোন বিজ্ঞানী লিখেছেন? 4 জন বিজ্ঞানীর নাম রয়েছে। বুফন, ক্যারোলাস লিনিয়াস, ল্যামার্ক নাকি ডারউইন? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারোলাস লিনিয়াস লিখেছেন সিস্টেমা নেচারে। এনাকে কি বলা হয় থাকে? শ্রেণী বিন্যাসের জনক বলা হয়ে থাকে ক্যারোলাস লিনিয়াসকে। 31 নম্বর প্রশ্ন দেখো, এন্টমোলজি হলো বিজ্ঞান যা অধ্যয়ন করে। অর্থাৎ নিচের কোন বিষয়ক অধ্যয়নকে আমরা এন্টমোলজি বলে থাকবো? সঠিক উত্তর হবে অপশন গ বা সি, পোকামাকড় বিষয়ক অধ্যয়ন। দেখো বিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচ্য বিষয় সংক্রান্ত সেগুলো তথ্য দেখে নিই। হেমাটোলজি হলো রক্ত সংক্রান্ত অধ্যয়ন, মাইকোলজি হলো ছত্রাক সম্পর্কিত অধ্যয়ন, ভাইরোলজি হলো ভাইরাস সম্পর্ক অধ্যয়ন, অঙ্কোলজি হলো ক্যান্সার সংক্রান্ত অধ্যয়ন, পোমোলজি হলো ফল সংক্রান্ত অধ্যয়ন, অর্নিথোলজি হলো পাখি সম্পর্কিত অধ্যয়ন এবং পেডোলজি হলো মৃত্তিকা সম্পর্কিত অধ্যয়ন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 32 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের অণুর জন্য আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাত হলো নিচের কোনটি? ভিভিআই করো। এই ধরনের সায়েন্স থেকে প্রশ্ন এবার আসবে। আদর্শ গ্যাসের অণুর জন্য আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাত হলো কত? সঠিক উত্তর হবে অপশন সি, √3:2। নেক্সট 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সময় কংগ্রেস সভাপতি যিনি হিন্দি ভাষার জন্য রোমান লিপি প্রবর্তনের পক্ষে ছিলেন তিনি নিজের কোন ব্যক্তি? খুবই ইম্পর্টেন্ট আনকমন প্রশ্ন নিয়ে আসছি, হাই লেভেল প্রশ্ন। পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সিলেবাস চেঞ্জ হচ্ছে। বিগত পরীক্ষাগুলো দেখলেই বুঝতে পারবে কিভাবে প্রশ্ন
মানে হার্ড হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বা গ, সুভাষচন্দ্র বসু। তিনি কংগ্রেসের রাষ্ট্রপতি থাকাকালীন হিন্দি ভাষার জন্য রোমান লিপি প্রবর্তনের পক্ষে ছিলেন। 34 নম্বর প্রশ্ন, প্রথম সর্বভারতীয় কৃষাণ সভা কোথায় গঠিত হয়? নিচের কোন জায়গাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বা কতে, লখনৌতে। কত সালে? 1936 সালে। কার নেতৃত্বে? স্বামী সহজানন্দ সহজানন্দ সরস্বতী, সরি, সরস্বতীর নেতৃত্বে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ঘ বা ডি, বল্লভভাই প্যাটেল। সুভাষচন্দ্র বসু 1938 সাল, এটা হচ্ছে হরিপুরা, এবং 1939 সাল ত্রিপুরী। নেক্সট 36, কৃষি ক্ষেত্রে এই পুরস্কার দেয়া হয়। নিচের কোন পুরস্কারটা কৃষি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? চারটি পুরস্কার রয়েছে, দেখো। কালিং পুরস্কার, বোরলক পুরস্কার, ধন্বন্তরী পুরস্কার এবং ভাটনগর পুরস্কার। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি বা খ, ঘ, বোরলক পুরস্কার। ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা ক্ষেত্র, ভাটনগর পুরস্কার বিজ্ঞানে, মূলত রসায়নে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম, ক্ষেত্র এবং সূচনাকাল দেখব। কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দেওয়া হয়, 1986 সাল থেকে শুরু করা হয়। ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের দেওয়া হয়ে থাকে, 2002 সাল থেকে শুরু হয়। ইউনেস্কো শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তির জন্য দেওয়া হয়ে থাকে, 1981 সাল থেকে দেওয়া শুরু হয়। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি এবং সমন্বয়ের জন্য দেওয়া হয়ে থাকে 1995 সালে। তানসেন পুরস্কার সঙ্গীতের উপর থেকে দেওয়া হয়, 2000 সাল থেকে শুরু হয়। অশোক চক্র পুরস্কার সেনাবাহিনীতে বীরত্ব এবং সাহসিকতার জন্য দেওয়া হয়ে থাকে 1952 সাল থেকে। 37 নম্বর প্রশ্ন, নিচের কোন একটি প্রতিষ্ঠান এবং এর সদর দপ্তর ভুলভাবে মিলেছে? অর্থাৎ চারটে অপশন রয়েছে, দেখো। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন লন্ডনে অবস্থিত। অপশন বি খাদ্য এবং কৃষি, তার সদর দপ্তর রোমে অবস্থিত। অপশন গ ইন্টারপোল লিওতে অবস্থিত, এবং অপশন ডি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বার্নে অবস্থিত। তো কোনটা ভুলভাবে দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ক বা এ, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন লন্ডনে অবস্থিত নয়। তো এটার কোথায় অবস্থিত রয়েছে? এটা অবস্থিত রয়েছে মন্ট্রিল। ঠিক আছে, মন্ট্রিল এখানে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা, তাদের সদর দপ্তর দেখে নেব। জাতিসংঘ বা ইউএনএ সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। ডাব্লিউডাব্লিউএফ এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। ওপেক এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ডাব্লিউএইচ এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তার সদর দপ্তর জেনেভাতে। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে। 38, কার সমাধিস্থলের নাম শক্তিস্থল? সঠিক উত্তর হবে অপশন খ বা বি, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম শক্তিস্থল। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের সমাধিস্থলের নাম দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর নিমতলা ঘাট। রাজা রামমোহনের সমাধিস্থল ব্রিস্টল ইংল্যান্ডে অবস্থিত। মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। এপিজে আব্দুল কালামের সমাধিস্থল রামেশ্বরম। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট। বি আর আম্বেদকরের সমাধিস্থল চৈতভূমি। এছাড়া জওহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল। অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল স্মৃতিস্থল।
রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট, মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অভয়ঘাট। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং 40টা করে প্রশ্ন সাথে এত এত এক্সট্রা নোটস আশা করছি আর কোথাও পাবে না, সিআরপি একাডেমিতেই পাবে। তো ফলো করতে থাকো প্রত্যেকদিন এই ক্লাসগুলো। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন খ, কালপক্কম, তামিলনাড়ু। ওকে, তো এটা প্রতিষ্ঠিত হয় কবে? 1971 সালে। আসল নাম ছিল আগে কালপক্কম, পরবর্তীকালে নাম পরিবর্তন হয় ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সেন্টার। সেটা কত সালে? 1985 সালে। দেখো, ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তাদের অবস্থান। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত, রায়তভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত, কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাট অবস্থিত, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এছাড়া নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে, কোবভাদ কোবভাদা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে আং সান সুচি। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র আজকের কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, একটু হয়তো লেন্দি হচ্ছে ক্লাসগুলো, কিন্তু সেটা তোমাদেরই ভালোর জন্য। 40টা করে প্রশ্ন সাথে এক্সট্রা নোটস, কিছু কিছু প্রশ্ন তোমাদের ভালোভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা নতুন ভাবে সমস্ত কিছু প্রস্তুতি নিতে শুরু করছি। সামনে অনেক পরীক্ষা আসতে চলেছে, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলিনিয়াস, ডাব্লিউবিপি, কেপি। তো আর সেই সহজ সরলভাবে পড়াশোনা করলে হবে না, একটু আমাদের এগিয়ে ভাবতে হবে, একটু আমাদের হাই লেভেলে পড়াশোনা করতে হবে, বেশি বেশি মডারেট টু হাই লেভেলের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে। তো সময় যাক, কিন্তু প্রস্তুতি যেন ভালোভাবে হয়। তো প্রত্যেকদিন ক্লাসগুলো সকাল 7টা থেকে ফলো করতে থাকো এবং এইরকম লেভেলে যদি প্রশ্নপত্রগুলো তোমরা করতে থাকো, সাথে এক্সট্রা নোটস পড়তে থাকো, আশা করছি এখান থেকে অনেক অনেক তোমরা বেনিফিট পাবে। চেষ্টা তো আমরা করতেই পারি, তাই না? তো যাই হোক, আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে, অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, যেখানে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক প্রস্তুতি দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি ক্লাস করানো হচ্ছে এবং সেই থিওরির উপর বেস করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এমসিকিউ করানো হচ্ছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ক্লাসের পিডিএফ এবং প্রত্যেকদিন মক টেস্ট চলছে, সেগুলো অ্যাটেম্প করো। তো এখানেই শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।